বিসমিল্লাহ রহমানির রহিম। ফেসবুক এবং ইউটিউবে সংযুক্ত প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউবে সংযুক্ত চাকরি প্রত্যাশী শিক্ষার্থী, এমনকি পরবর্তীতেও যারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে এই ভিডিওটি দেখবেন, আপনাদের সবাইকে বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাস থেকে স্বাগত। আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা একটা বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাস থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে আমরা মানসিক দক্ষতা একটা বছরের প্রশ্ন ধরে ধরে এক এক করে করে আমরা সমাধান করে দিব। আমরা ইতিপূর্বে আপনারা যদি এই বিষয়গুলো দেখেও থাকেন, তাও প্র্যাকটিসের সুবিধার্থে আমরা এটা করে যাব। তো আজকে আমরা সেই সুবিধার্থে সর্বশেষ, অর্থাৎ আমাদের কাছে 46তম বিসিএস এর যে মানসিক দক্ষতার 15টা প্রশ্ন এসছে, সেই প্রশ্নগুলো আমি আজকে আপনাদেরকে সমাধান করে দিব। তবে একটা বিষয় বলতে চাই, আপনারা হয়তো ইতিপূর্বে বিভিন্ন শিক্ষকের মাধ্যমে বা বিভিন্ন প্রতিষ্ঠানের তরফ থেকে দেখেছেন, কিন্তু তারপরেও আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা প্র্যাকটিস করার জন্য আপনারা পুনরায় দেখবেন। এটা প্র্যাকটিস না করলে কিন্তু দীর্ঘ সময় মনে থাকে না। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে, আপনারা অনেকেই সংযুক্ত আছেন, অনেকেই সালাম দিয়েছেন, কেমন আছেন জানতে চেয়েছেন। আমি নামগুলো বলে সময় নষ্ট না করতে চাই, সবার উদ্দেশ্যেই বলা ওয়ালাইকুম আসসালাম, এবং আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমত ভালো আছি। তো যাই হোক, আজকে যে বিষয়টা হচ্ছে, আমরা এই প্রশ্ন সমাধানগুলো করার পেছনে উদ্যোগটা কেন বিদ্যাবাড়ি নিল সেটা একটু আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে সিলেবাসে আপনারা বিসিএস এর ক্ষেত্রে যেটা হচ্ছে 15 মার্কস থাকে। তো 15 মার্কসের ভেতরে 6টা অধ্যায় থাকে। আমি সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব না। তো এই 6টা অধ্যায়ের ভেতরে যেই বিষয়টা হয় সেটা হচ্ছে যে দেখা যায় কোন কোন বিষয়গুলো থাকে এবং যে টপিক থাকে, যে শিরোনাম দেয়া থাকে, এই শিরোনামে বোঝা যায় না যে বিষয়গুলো। সেই দৃষ্টিকোণ থেকে আমি যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন, এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে একেবারে 46তম থেকে পরে 45, পরে 43, এমন করে করে একদম মানসিক দক্ষতা 15 মার্কসের এটা 35 পর্যন্ত হয়েছে মূলত। তো 35 পর্যন্ত আমরা এক এক করে 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 একটা প্রশ্ন দেখাবো। আপনারা যদি আন্তরিকভাবে শুধু আমাদের এই সমস্ত ক্লাসগুলো দেখেন, আপনাদের 15 মার্কসের একটা দীর্ঘ প্রস্তুতি হয়ে যাবে বলে আমি মনে করি। তো যাই হোক, আমি নামগুলো নাই বলি। লিজা আক্তার, তারপরে হচ্ছে অমিত শাহ, এরকম বিভিন্ন আপনারা আছেন। আমি নামগুলো নাই করে আমি একটু পড়ায় ফিরে আসতে চাই। তো যাই হোক, আমরা প্রথমেই যে বিষয়টা আমি যেটা শুরুতেই বলেছি যে দেখেন, আমাদের হচ্ছে 46তম বিসিএস এ যে প্রশ্ন আসছে সেখান থেকে 15টা প্রশ্ন আমি সমাধান করে দিচ্ছি। এরপরে আমরা আবার হচ্ছে 45, 44, 43 এক এক করে করে আমরা সব প্রশ্নগুলো সমাধান করে দিব। আমি আশা করব আপনারা নিজেরা পড়ে পড়ে বোঝার পরিবর্তে যদি এটা বারবার করে দেখেন তাহলে বিষয়গুলো সুবিধা হবে বলে আমরা আশা করি। ঠিক আছে? যাই হোক, একজনের একটা কমেন্ট পড়ি, সেটা হচ্ছে মোর্শেদ আলম বলছে, স্যার আমি 16 থেকে 20তম গ্রেড, এটার জন্য বিষয়টা হচ্ছে কি, আমি একটু বলি। আসলে মানসিক দক্ষতার বিষয়টা বিসিএসই মূলত থাকে, 15 নম্বর থাকে। তো এটার জন্য 11তম গ্রেডে কম থাকে, খুবই কম থাকে। তারপরে আপনারা এটা আপনাদের ব্রেনকে ইনক্রিজ করবে, ডেভেলপ করবে, এই দৃষ্টিকোণ থেকে আপনারাও বিষয়টাকে দেখবেন বলে আমি আশা করি। ঠিক আছে? তো যাই হোক, আমরা একটু শুরু করি। আমি নামগুলো নাই বলি। দেখেন, এখানে যে বিষয়টা হচ্ছে, প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি। প্রথম প্রশ্নটা দেখেন, এটা ভেরি একটা সিম্পল প্রশ্ন। সেটা হচ্ছে, আর একটা কথাও আমি বলতে চাই, আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে যে আমরা এই ইউটিউব এবং ফেসবুকে যে ক্লাসগুলো নিব তাতে একদম প্রশ্ন ধরে ধরে পড়াবো, সাল ধরে ধরে। বাট আমরা যখন ক্লাস কন্ডাক্ট করব, সেই ক্লাসের সময় আমরা কিন্তু যে 6টা টপিকের কথা বলছি সেই টপিক ধরে ধরে পড়বো। তো তখন আমাদেরকে বুঝতে সুবিধা হবে। কেমন? তো আজকে যাই হোক, বিষয়টা আমরা ডিরেকশন টেস্ট বলে একটা অধ্যায় থাকবে। সেই ডিরেকশন টেস্টে যে বিষয়টা হচ্ছে, আমরা একটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা একটু সমাধান করব। কেমন? তো তাহলে এখানে দেখেন প্রথম প্রশ্নটা কি আছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। সেটা হলো, বলছে একজন লোক সে হচ্ছে উত্তর পশ্চিম দিকে মুখ করে আছেন। পরে কথাটা বলছে ঘড়ির কাঁটার দিকে সে হলো 90 ডিগ্রি ঘোরে। তারপরে হচ্ছে বলছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি ঘুরে, তারপর একই দিকে 90 ডিগ্রি ঘোরে। পরে বলছে এখন তার মুখ কোন দিকে করে আছে। তো যাই হোক, এখানে দেখেন প্রশ্নটা হচ্ছে, আমাদেরকে যে বিষয়টা একটু বুঝতে হবে সেটা হলো, আমাদের ইউনিভার্সাল ম্যাপ
অর্থাৎ এই বিষয়টা সম্পর্কে অবগত থাকতে হবে। ইউনিভার্সাল ম্যাপ অনুসারে উপরের দিকটা হয় নর্থ, নিচের দিকটা হয় হচ্ছে সাউথ, আর ডান দিকটা হয় হচ্ছে ইস্ট, আর বাঁ দিকটা হয় হচ্ছে ওয়েস্ট। এই বেসিক কথাটা আমাদেরকে একটু থাকতে হবে। আবারও আমি বলছি যে ইউনিভার্সাল ম্যাপ অনুসারে যে কোনো বিন্দু, আপনারা খেয়াল করেন যে আমাদের যে ম্যাপ থাকে, এমনকি বোর্ড যে স্ক্রিন দেখছেন, এটার উপরের দিকটা যে কোনো বিন্দু, এই মিলন স্থান, এই বিন্দুটাকে আমি টার্গেট করছি। এই বিন্দুটা থেকে উপরের দিকটা হচ্ছে নর্থ, নিচের দিকটা হচ্ছে সাউথ, ডান দিকটা মনে রাখবেন, যে কোনো কিছু ডান বাম নির্ধারণ করার কৌশল হচ্ছে ওই বস্তুর দিকে মুখ করে দাঁড়িয়ে আপনার ডান হাতটা যেই দিকে পড়বে সেটাই হচ্ছে ডান দিক, আর আপনার বাঁ হাতটা যেদিকে পড়বে সেটাই হচ্ছে বাঁ দিক। তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে তাহলে ডান বামে। এখন দেখেন আমরা যে কথাটা হচ্ছে, আর আরেকটা কথাও মনে রাখবেন, সেটা হচ্ছে যে কোনো দুইটা দিকের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা ছবিতেও দেখতে পাচ্ছি যেখানে 4টা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। আর আরেকটা কথাও আমাদেরকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে যখন দুইটা দিকের কথা বলবে তখন ঠিক মাঝ বরাবর ই করতে হবে। তাহলে দেখেন এখানে বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে, এখানে এই কথাটা বলছে। তাহলে দেখেন উত্তর পশ্চিম বলতে, উত্তর পশ্চিম যেহেতু দুই দিক বলছে, তাহলে উত্তর আর পশ্চিমে ঠিক মাঝ বরাবর, অর্থাৎ এই বিষয়টা এরকমের, এই মাঝ বরাবর আছে। এটা হলো কথা। আবার বলো যখন দুইটা দিক বলে তখন সে ঠিক মাস দিয়ে যায়, তার মানে 45 দুইটার সাথেই করে। এই কনসেপ্টটা একটু আমাদেরকে থাকতে হবে, ঠিক আছে? এখন দেখেন পরের কথা যেটা বলা, যে সে বলছে পরে বলছে ঘড়ির কাঁটার দিক। আপনারা মনে রাখবেন ঘড়ির কাঁটা বলতে বোঝায় বা থেকে ডান দিকে ঘোরাটাকে ঘড়ি বলে। আপনারা যদি খেয়াল করেন এটার দিকে মুখ দিয়ে যদি ঘুরাই তাহলে বা থেকে ডান দিকে ঘোরাটা হচ্ছে ঘড়ির দিকে ঘোরা। তাহলে সেই কথাটা একটু বলছে এখানে, খেয়াল করেন, বলছে যে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে 90 ডিগ্রি ঘোরে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি 90 ডিগ্রি ঘোরে তাহলে যেই বিষয়টা হচ্ছে সেটা হলো, সে তো ছিল এই বরাবর। এখন 90 ডিগ্রি ঘোরা মানে হচ্ছে এখান থেকে সে নর্থে আসবে 45, আবার নর্থ আর ইস্টের মধ্যবর্তী এইটা হলো 45। তাহলে সে এই বরাবর আসবে, এইটা হবে 90। এ পাশেও 45, এভাবেও 45, 2 45-এ যোগ করে হচ্ছে 90। তাহলে এখন দেখেন ঘড়ির দিকে অর্থাৎ ডান দিকে। পরে কি বলছে, বলছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সে হচ্ছে 180 ডিগ্রি ঘোরে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে হচ্ছে আবার উল্টা কাজ, অর্থাৎ ডান থেকে বাম দিকে ঘুরতে হবে। তাহলে 180 যদি ঘোরে তাহলে আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে, দেখেন এখান থেকে যে অবস্থায় আছে সেখান থেকে নর্থে আসলে হবে হচ্ছে 45, আবার নর্থ আর ইস্টের মধ্যে আসলে হবে 90, ইস্টে আসলে হবে হচ্ছে 90 আরো 45, আর আরো 90 ঘোরার জন্য সে হচ্ছে এই বরাবর আসবে। ঠিক এই হলো তার 180 ডিগ্রি ঘুরলো। এখন এই কথা বলে সর্বশেষ আবার একটা কথা বলছে একই দিকে আরো সে 90 ডিগ্রি ঘুরলো। একই দিকে বলতে বুঝাইছে হচ্ছে ঘড়ির বিপরীত দিক। তাহলে ঘড়ির বিপরীত দিক 90 বলতে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার সাউথে আসলে হবে হচ্ছে 45, আবার সে হলো সাউথ আর ইস্টের মাঝ বরাবর যদি আসে তাহলে আরো 45 হবে। কথা হচ্ছে এটা, তাহলে এটা আরো 45 হবে, আরো 45 হলে এই 90 হলো। তাহলে সর্বশেষ তার মুখটা হলো হচ্ছে লাল কালি যেটা দেখানো হয়েছে এটা, তার মানে এটা দেখেন এটা দাঁড়াচ্ছে হচ্ছে দক্ষিণ পূর্ব। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে দক্ষিণ পূর্ব। আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন এবং অনেকেই কে কোথা থেকে সংযুক্ত হয়েছেন সেটাও আপনারা লিখেছেন। তো যাই হোক, আপনাদের প্রতি অনুরোধ থাকলো, আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে আপনাদের প্রতি যেটা অনুরোধ থাকলো যে আপনারা আপনাদের পরিচয়গুলো দিয়েছেন, আপনারা আমি দেখেছি ফরিদপুর থেকে সংযুক্ত হয়েছেন, বিভিন্ন জায়গা থেকে, আপনারা বাগেরহাট থেকে বিভিন্ন লোক। আমি সত্যিকার অর্থে চাচ্ছি যে, আমি আবারও বলছি যে এই 15টা প্রশ্ন আপনি একা একা যখন পড়তে যাবেন তখন অনেক টাইম কনজিউম করবে। তার পরিবর্তে আপনাদের প্রতি অনুরোধ থাকলে আপনারা আমার সাথে এই 1 ঘন্টা থাকলেই এই 15টা প্রশ্ন নয়, এই 15 ধরনের প্রশ্ন আপনারা রপ্ত করতে পারবেন। আমি বেসিক ধরে চেষ্টা করব সর্বাত্মকভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে। তো যাই হোক, এইটা আপনারা হ্যাঁ অনেকেই উত্তর করেছেন। আমি নামগুলো নাই বলি, লিজা আক্তার করেছেন, আনাস ইবনে আমির উত্তর করেছেন, আরো অনেকে উত্তর করেছেন। ঠিক আছে, যাই হোক, আপনাদের সবাইকেই ধন্যবাদ। আমি দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, এটা ডান। তাহলে ডিরেকশনের বিষয়টা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা যাই। দেখেন পরের প্রশ্নটাও একদমই সহজ একটা বিষয়। বলছে নিচের শব্দগুলো
অভিধানে যেই ক্রমে আছে সেইভাবে সাজান। আমরা নিশ্চয়ই অবগত যে অভিধান মানে আমরা ডিকশনারির সাথে পরিচিত। ডিকশনারিতে যেই বিষয়টা হয় যে প্রশ্ন মানে শব্দগুলো ক্রমানুসারে থাকে, ঠিক আছে। বিদ্যাবাড়ি মানে থেকে প্রশ্নগুলো হচ্ছে ক্রমানুসারে থাকে, অর্থাৎ অ্যালফাবেটিক ক্রম অনুসারে থাকে। অর্থাৎ প্রথম প্রশ্নটা হচ্ছে মানে প্রথম থাকে এ দিয়ে যত বর্ণ হয়, পরে বি দিয়ে যত বর্ণ হয়, তারপরে সি দিয়ে যত বর্ণ হয়। তাহলে আপনারা দেখেন এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে মানে এগুলো যে শব্দগুলোর যে সব অর্থ আছে সেটা আমাদের জরুরি না। দেখেন এখানে 5টা শব্দ আছে, 5টা শব্দের 5টারই শুরুতে পি আছে। সুতরাং এখান থেকে কে আগে আসবে এই বিষয়টা আমি সিদ্ধান্ত নিতে পারবো না। এবার দ্বিতীয়টায় চলে যায়। দ্বিতীয়টায় যদি আপনারা খেয়াল করেন তাহলে দ্বিতীয়টায় দেখেন এইখানে আর আছে, এইখানে আর আছে, এখানে এ আছে, এখানে ও আছে, এখানে ই আছে। তাহলে দেখেন যেহেতু শুরুতে ই আছে, শুরুতে এ আছে, আমরা তো বললামই যে প্রথমে এ দিয়ে শব্দটা থাকবে। সেই সিদ্ধান্ত অনুসারে আমাদের প্রথম হবে হচ্ছে 3 আসবে। ডিকশনারিতে আমরা যদি দেখি তাহলে প্যাস্টেল শব্দটা আমরা দেখতে পারবো। সেই দৃষ্টিকোণ থেকে আমি কিন্তু ক এবং হচ্ছে ঘ এই দুইটা হবে না। এবার হলো তাহলে বাকি থাকে হচ্ছে শুধু খ আর গ। এবার তাহলে আমরা তৃতীয়টা যে দেখি, দেখেন এটায় ও আছে, এটায় এ আছে, আর এখানে যেটা হচ্ছে এখানে হলো এস আছে, এখানে হচ্ছে ই আছে, এখানে হচ্ছে ও আছে। তাহলে দেখেন এখানে যে কথা বলা আমরা যদি পড়ি তাহলে এ বি সি ডি ই, তাহলে এখানে আর, এখানেও আর, এখানে ও, এটা তো হয়েই গেল। তাহলে এখানে ই। সেই দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় আসবে, দ্বিতীয় যেভাবে দেখতে পাবো সেটা হচ্ছে আমরা এইটা প্রথমে দেখতে পাবো, তারপরে এইটা দ্বিতীয় দেখতে পাবো, 5 নম্বরটা দেখতে পারবো দ্বিতীয়। তাহলে দেখেন 3 পরে 5, এখান থেকেই আমি সিদ্ধান্ত নিতে পারছি যে তাহলে 3 আর 4, আর এটা হচ্ছে 3 আর 5, তাহলে গ হবে না, সঠিক উত্তর হবে হচ্ছে খ। এটা আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবো। হ্যাঁ, আপনারা অনেকেই উত্তর দিয়েছেন যে বি হবে, খ হবে। ঠিক আছে, আপনাদের আমি কামরুর নিশু, তারপরে হচ্ছে কথাকলি কণিকা উত্তর দিয়েছেন। তার আগেও অনেকেই উত্তর দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে। আমি আবারও বলা নামগুলো বলে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি আসলে সত্যিকার অর্থে আমার কাছে ভালো লাগতো যে আপনাদের সবার নামগুলো যদি আমি বলতে পারতাম তাহলে আমার কাছে ভালো লাগতো। তো সময় বাঁচানোর জন্য মূলত আসলে আমি নামগুলো ইচ্ছে করি, বাট আমি দেখছি সবার নামগুলোই আমি দেখছি কারা কারা উত্তর করছেন আর করছেন না। ঠিক আছে, যাই হোক, এই যে শুভ বিশ্বাস, সুমন, হ্যাঁ সবার উত্তর হয়েছে। ঠিক আছে, আমরা পরেরটায় যাই। কেমন, এটা একদম সহজ বিষয়, আমরা পরে যাই। আবারও বলা অভিধান হচ্ছে ডিকশনারিতে কারটা আগে থাকবে। পরের প্রশ্নটায় যাই, পরেরটা। এখানে দেখেন এটা একটা ভালো টেকনিক আছে। এই টেকনিক মানে এই প্রশ্নটা কিন্তু একটা বারবার হয়, এটা একটু খেয়াল করি। বলছে একটা ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন। এটা আবারও বলা ব্লাড রিলেশনের প্রশ্ন। আমি আবারও যে কথা বলছি, প্রতি বছর এটার থেকে একটা প্রশ্ন থাকে। আপনারা যদি আমি একটা কৌশল শেয়ার করতে চাই, এটা 2 টাইপের প্রশ্ন হয়। 2টা প্রশ্ন যদি আপনারা সমাধান করে ফেলেন তাহলে এই ব্লাড রিলেশনের কোনো প্রশ্ন বাকি থাকবেই না। আমরা একটা কৌশল এখান থেকে আজকেই শিখে ফেলি। কেমন, তো আজকে শিখে ফেলি। সেটা হচ্ছে দেখেন এখানে কথা বলছে তার ভাইয়ের বাবা বলতে কিন্তু এখানে কথাটা আমরা একটু শেয়ার করতে চাই। সেটা হলো মহিলার ভাইয়ের বাবা, মহিলার ভাইয়ের বাবা। এই কথাটা আবারও একটু খেয়াল করতে হবে। বলছে তার বাবা, তার বলতে কিন্তু মহিলা, কথাটা আগের থেকে শুরু করতে হবে। একজন মহিলা বলেন, মহিলা কি বলেন সেটা বলেন হচ্ছে তার ভাইয়ের বাবা, তার মানে মহিলার ভাইয়ের বাবা। এখন দেখেন এখানে একটা বিষয় একটু খেয়াল করতে হবে, সেটা হলো বাংলা বাক্যের ক্ষেত্রে হয় এই ক্রিয়াটা উজ্জ্ব থাকে, ক্রিয়া যেটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ভার্ব, হয় ক্রিয়াটা উজ্জ্ব থাকে। এটা যদি ইংরেজি হতো, ইংরেজি হলে কিন্তু অবভিয়াসলি সেটা হচ্ছে যে এখানে লেখা থাকতো হচ্ছে যে ইজ, কিন্তু এখানে ইজ নাই, বাংলা বাক্যে ইজটা উজ্জ্ব থাকে। এই বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে। বাট একটা কথা একটু মনে রাখতে হবে যে যেখানে ক্রিয়া থাকবে সেখানে হচ্ছে আমাদেরকে হইলো সমান চিহ্ন বসাতে হবে। তাহলে দেখেন তার ভাইয়ের বাবা, এটা সমান সমান। এখন পরে একটা কথা খেয়াল করতে হবে, সেটা হলো এখানে দেখেন বলছে আমার দাদার একমাত্র ছেলে। এখানে একমাত্র কথাটা খুব ভাইটাল কেস। দাদার যদি একমাত্র ছেলে হয়
তাহলে আমার বলতে এই কথা কিন্তু মহিলা বলছে, তাহলে মহিলার দাদার একমাত্র ছেলে, তাহলে মহিলার দাদার একমাত্র ছেলে মানে হচ্ছে তাহলে মহিলার বাবা। মানে দুইটা বিষয় এখানে আপনাদেরকে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এক, যেখানে ক্রিয়া থাকবে সেখানে আপনারা সমান চিহ্ন দিবেন, আর দ্বিতীয় হচ্ছে ইনডিরেক্ট বাক্যটাকে ডিরেক্ট করবেন। ঠিক আছে, আমি উত্তর দেওয়ার আগেই আপনারা হচ্ছে অনেক অনেক শহীদুল্লাহ, তারপরে হচ্ছে আয়ুব, হ্যাঁ, তারপরে হচ্ছে লুবনা আক্তার, সামিউল, তারপরে হচ্ছে অনেক অনেক অনেকেই নাম করেছেন, তানভীর হোসেন, অনেকেই উত্তর করেছেন। সবাইকে আপনাদেরকে ধন্যবাদ। তাহলে কি হয় দেখেন, এখানে যে বিষয়টা বলতে চাই সেটা হলো মহিলার বাবা। এই কৌশলটা হচ্ছে এইটা, আপনারা অন্য কোনো ভাবে নিবেন না, এইটা খুব সহজ হবে। তাহলে আমি আবারও কথাটা বলছি, কথাটা হচ্ছে প্রথম হলো যেখানে ক্রিয়া থাকবে কিন্তু বাংলা বাক্যে হয় ক্রিয়াটা উজ্জ থাকবে, যেখানে ক্রিয়া থাকবে সেখানে আপনারা সমান চিহ্ন দিবেন, এটা ফার্স্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে ইনডিরেক্ট বাক্যটাকে ডিরেক্ট করবেন। দাদার একমাত্র ছেলে মানে হচ্ছে বাবা, তাহলে আপনারা খেয়াল করুন, মহিলার ভাইয়ের বাবা যেই লোক আর মহিলার বাবা একই লোক, সেই যদি হয় তাহলে আপনারা এখানে দেখেন সেটা হচ্ছে বলছে পুরুষের সঙ্গে হইল মহিলার সম্পর্ক, তাহলে যার সাথে তার সম্পর্ক পুরুষের সঙ্গে, তাহলে মহিলার সম্পর্কটা হবে হচ্ছে বোন। এই একটা কথা, যার সঙ্গে বলবে কথা হচ্ছে সেটা, ঠিক আছে, মহিলার মানে তাহলে পুরুষের সঙ্গে যার সঙ্গে বলবে সম্পর্কটা তাই বলতে হবে, তারা হচ্ছে ভাই বোন, কিন্তু পুরুষটির সাথে তাহলে মহিলার সম্পর্ক হচ্ছে বোনের সম্পর্ক। আমি আশা করি বুঝতে পারছেন সবাই, বেশিরভাগই বোন। আমি কয়েকজনই একটু ভুল করেছেন আমি দেখেছি, আমি তাদের নামগুলো নাই বললাম। অনেকে কন্যা শব্দ লিখেছেন, এরকম লিখেছেন, কন্যা কিন্তু না, বোন। আবারও কৌশলটা শেখাই, আমি হচ্ছে এই প্রশ্নটা সমাধান করতে চাই না, আমি আপনাদেরকে যেই বিষয়টা হলো এই টাইপের যত প্রশ্ন হবে, এটা দুই টাইপেরই প্রশ্ন হয়। একটা টাইপ হলো, আমরা তো বলেছি যে আমরা এই 46 থেকে একদম 35 পর্যন্ত এক এক করে করে যাব, তো তখন বিষয়টাকে আমি করে দেখাবো। ঠিক আছে, আমরা অন্যরকম যে প্রশ্ন হয় সেটাও আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, এখানে এইটার সঠিক উত্তর হবে হচ্ছে বোন। আবারও বলা, যেটা হচ্ছে মহিলার ভাইয়ের বাবা, যেহেতু হয় এটা একটা ভার্বের পরিবর্তে সমান চিহ্ন বসাবেন, সেটা সমান। বলছে আমার দাদার, অর্থাৎ মহিলার দাদার একমাত্র ছেলে, মহিলার দাদার একমাত্র ছেলে মানে হচ্ছে তাহলে মহিলার বাবা, একমাত্র বলার কারণে বাবা হবে। আবারও আমি বলছি, আপনাদের বেশিরভাগ লোকই সঠিক উত্তর করেছেন, কেউ কেউ কন্যা বলেছেন। আমি আশা করি এই ভুলটা এই ক্লাসের পর থেকে আর যেন না হয়, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকলো, বোন হবে, এবং এই কৌশলে আপনারা যে কোনো প্রশ্ন সমাধান করতে পারবেন বলে আমি আশা করি। এটাও ডান। তাহলে নেক্সট এই প্রশ্নটাও দেখেন, এখানে বিষয়টা হচ্ছে বলছে যদি ই সমান সমান 10 হয়, জে সমান সমান যদি 20 হয়, ও সমান সমান যদি 30 হয়, আর টি সমান সমান যদি 40 হয়, তাহলে সে জানতে চাইছে সেটা হচ্ছে যে বি প্লাস ই প্লাস এস প্লাস সমান সমান টি কত। এখানে একটা বিষয় আমাদেরকে একটু মনে রাখতে হবে, সেটা হলো এইটার টেকনিক, এই টাইপের প্রশ্নগুলো প্রায়শই হয়ে থাকে আপনাদের। এই একটা প্রশ্ন মানে কি বলা যায়, এই একটা প্রশ্ন অনেকবার আসে, সেটা হচ্ছে এটা খুব আপনারা পারার জন্য যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যে 26টা বর্ণ আছে, এই 26টা বর্ণটাকে, যে প্রথমটা এ, 26তম বর্ণটা হচ্ছে জেড, এই বিষয়টা একটু মনে রাখলেই হবে। ঠিক আছে, আমি হচ্ছে রোকসানা ইয়াসমিন একটা কথা বলছে, নিজের ভেবে হিসাব করলে ইজি হয় সম্পর্ক রিলেটেড কোশ্চেনে। তো যাই হোক, রোকসানা ইয়াসমিন, আমি আপনার প্রতি অনুরোধ থাকবে, এই কথার থেকেও আমার এই কৌশলটা সহজ হবে। ওইভাবে ভেবে ভেবে বের করাটা একটু কঠিন হয়, আপনাদের কারো ভেতরে ইনার্শিয়া কাজ না করে, অর্থাৎ জড়তা কাজ না করে। আপনাদের প্রতি অনুরোধ থাকলো, আমরা যে সায়েন্টিফিক যে টেকনিকগুলো শেখাতে চাই এটার প্রতি আপনারা একটু উদ্বুদ্ধ হবেন। এই যে কথাটা রোকসানা ইয়াসমিন বলেছেন, এটা আমি শুনেছি, আমিও আমার ছাত্র জীবনে চাকরি পাওয়ার জন্য এই কথা, কিন্তু এটার থেকে এই কৌশলটা ইজি। ঠিক আছে, সুতরাং একটু আমি আপনাদের প্রতি অনুরোধ, কি বলা যায়, অধিকার রেখেই বলছি, বড় ভাই হিসাবেই বলছি, যে আপনারা আগের যে প্রশ্নটা ছিল সেটা নিজের সম্পর্কের পরিবর্তে এটা যেই কৌশলটা হবে, আপনারা ক্রিয়ার জায়গায় হচ্ছে সমান বসাবেন, আর যেই কথাটা বলা সেটা হচ্ছে যে ইনডিরেক্ট বাক্যটাকে ডিরেক্ট করবেন। হ্যাঁ, আমি এই প্রশ্নটার উত্তর, এই মুহূর্তে যে প্রশ্নটা আছে এটার উত্তরও অনেকেই করে ফেলেছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ। দেখেন, বি প্লাস হচ্ছে ই প্লাস হচ্ছে এস প্লাস হচ্ছে টি,
এটা একদমই সহজ। সেটা হচ্ছে আমরা যদি আগের সম্পর্কটাকে খেয়াল করি, ই হচ্ছে 5 নম্বর বর্ণ, কিন্তু আছে সেটার দ্বিগুণ। ঠিক আছে, দেখেন 10 আছে। আবার জে হচ্ছে 10 নম্বর বর্ণ, কিন্তু সেটা ইকুয়াল টু আছে হচ্ছে 20। আবার দেখেন ও আছে 15 নম্বর বর্ণ, কিন্তু আছে ভ্যালু সেটার 30। টি আছে 20 নম্বর বর্ণ, কিন্তু সেটা সমান সমান আছে 40। এইটা বলে সে এইটার সমষ্টি জানতে চাইছে। এইটার একটা টেকনিক আপনারা খেয়াল করেন, দেখেন বি, বি হচ্ছে 2 নম্বর, তাহলে এটা হবে হচ্ছে 4। ইর ভ্যালু 10 দেয়াই আছে, যোগ এস আমাদেরকে গুণে বের করতে হবে না। একটা টেকনিক আমরা বুঝতে পারি, দেখেন টি সমান সমান যদি 40 হয়, অর্থাৎ টি যদি 20 হয়, তাহলে এস তার আগের বর্ণ অর্থাৎ 19 হবে। তাহলে 19 দুগুণে এটা হবে হচ্ছে 38, আর এটা হচ্ছে 40। হ্যাঁ, তাহলে এটা যোগ করলে 92 হয়। আপনাদের যে বিষয়টা হচ্ছে ঘ হবে সঠিক উত্তর। আবারও বলা, সত্যিকার অর্থেই আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। সানজিদা খানম, তারপরে হচ্ছে এমডি শাহাবুর রহমান, লুবনা আক্তার, মাসুদ রানা, তারপরে হচ্ছে স্মৃতি, তারপরে হচ্ছে রোকসানা ইয়াসমিন। হ্যাঁ, আপনারা আমি করার আগেই আকলিমুজ্জামান, তারপরে হচ্ছে ভোলা লেখা নাকি, তারপরে হচ্ছে কাজল আয়ুব। হ্যাঁ, আপনার উত্তরটাও ঠিক আছে। যাই হোক, আমার কাছে এই মুহূর্তে কে কোথা থেকে সংযুক্ত হয়েছেন এই বিষয়গুলো আমরা বলে থাকি, এটা আমার এই মুহূর্তে খুব একটা জরুরি না। আপনাদের প্রতি অনুরোধ থাকলো যে আপনারা প্রশ্ন দেখার পরে উত্তর করেন, উত্তর করে সেটা যদি কোনো ভিন্নতা থাকে সেটা একটু শেয়ার করেন। আপনারা যে যেখান থেকেই সংযুক্ত হন, আপনারা, এটা আমি ধন্যবাদ যে আপনারা অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে কষ্ট করে সংযুক্ত হচ্ছেন, এটা খুব ভালো লাগে। অলিউল্লাহ বলছে খুব ভালো ক্লাস। যাই হোক, এটাও আমাকে অনেকটা, আমি মনে করি যে কোনো স্যারকেই এরকম ইকুয়াল এটা টনিক হিসাবে কাজ করবে। তো ঠিক আছে, বিপুল বলছে নেক্সট প্লিজ। হ্যাঁ বিপুল, ওকে নেক্সট ওকে নেক্সট দেখি আমরা। এইখানে দেখেন একটা কথা আমরা একটু শুনি, তাহলে এই প্রশ্নটা বুঝতে পারবো। বলছে একটি কামান থেকে নিম্নলিখিত 4টি বস্তুকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হয়, তবে কোনটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে, এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। আবারও বলা, বিষয়টা হচ্ছে একটা বলছে যে 4টা বস্তু দেয়া আছে, বিভিন্ন শেপের আছে, এটার ভেতরে কোনটা সবচেয়ে দূরে যাবে। ঠিক আছে, ভোলা ওয়াজ টিভি বলছে ভাই আমার নাম বলেন, রবিউল হাসান ভোলা। যাই হোক, ভালো, আপনার নাম বললাম, আপনার ইচ্ছাটা আমি পূরণ করতে চেষ্টা করলাম। ভাই আমি আশা করি নিশ্চয়ই আপনি খুশি হয়েছেন। আর আমিও কিন্তু একটু পূর্বেই বলছি যে আমার নামগুলো বলতে খুব ইচ্ছে হয়, বলতে পারলে আমার কাছে খুব ভালো লাগতো, কিন্তু সময়ের জন্য আমি একটু বলছি না। কেমন, লুবনা আক্তার কিন্তু ইতিপূর্বেই উত্তর দিয়ে রেখেছে। তারপরে হচ্ছে বামান কি বমান, হ্যাঁ আপনি উত্তরটা দিয়ে রেখেছেন। তারপরে হচ্ছে আতিকুল, আপনার উত্তরটাও দিয়ে রেখেছেন। সাহেবার নিয়ে উত্তর দিয়েছেন। যাই হোক, অনেক নাম। নাইম হাসান বলছে যে প্রবাল স্যার কেমন আছেন আপনি? হ্যাঁ নাইম হাসান, ভালো আছি ভাই, তোমাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে ভালো আছি। আমি শুরুতেই বলেছি ভালো আছি বিদেই হয়তো আজকে ক্লাসটা কন্ডাক্ট করতে পারছি। তো নাইম, আমি আশা করি তুমিও ভালো আছো ভাই। ঠিক আছে। নাইম হাসান আরো একটা বলছে স্যার আপনার ক্লাস ভালো লাগছে আমার। ঠিক আছে নাইম হাসান, ঠিক আছে, আমার ভালো লাগবে, তোমরাও বিষয়গুলো ভালো করে বুঝে নাও, তাহলে ভালো লাগবে। আমরা এখানে একটু আসি, একটা কথা আমরা এখান থেকে শুনতে চাই, সেটা হচ্ছে মনে রাখবেন এখানে একটা কথা, বৃত্তাকার বস্তুর বাতাসে একটা বেসিক কথা আমাদেরকে একটু মনে রাখতে হবে, বাতাসের ঘর্ষণজনিত বাধা কম হয়। এই বেসিক নলেজটা একটু থাকতে হবে। এটার সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, আমরা এই ব্যাখ্যার দিকে যাব না, ঠিক আছে, বাট এই কথাটা একটু মনে রাখবো। সেটা হচ্ছে যে বৃত্তাকার বস্তুর হচ্ছে ঘর্ষণজনিত বাধাটা কম হয়। তাহলে আমাদের লক্ষ্য একটা বিষয়, সেটা হচ্ছে বেশি দূরে উড়ে যাবে। দেখেন এখানে লক্ষ্য হচ্ছে বেশি দূরে উড়ে যেতে হবে, ঠিক আছে, বেশি দূরে মানে উড়ে যাবে সেটার জন্য। তাহলে বেশি দূরে যদি উড়ে যেতে হয়,
অবভিয়াসলি তাহলে আমরা যে বিষয়টা হচ্ছে ঘ সঠিক উত্তর হবে। এই চারটা শেপের ভেতরে দেখেন ক খ আয়তাকার আছে, আর ঘটা হচ্ছে ত্রিভুজাকার আছে, বাট গ অপশনটাই হচ্ছে বৃত্তাকার আছে। ঠিক আছে, তো এই বিষয়টা আমাদের এই নলেজটা থাকতে হবে। নতুন প্রশ্ন আসে, এই কথাটা আপনারা একটু মনে রাখবেন যে বৃত্তাকার বস্তুর ঘর্ষণজনিত বাধা কম থাকে। তাহলে ঘর্ষণজনিত বাধা যদি কম থাকে তাহলে সেই বস্তুটা অনেক দূরে চলে যাবে। ঠিক আছে, তো যাই হোক, ভোলা ভোলা তিনি বলছে যে ভাই টিউশনি করে এসে আপনার ক্লাস দেখতেছি। যাই হোক, এইটাও ভালো বিষয়, অনেক স্যাক্রিফাইস করতে হবে, আসলে জীবনটাই হচ্ছে স্যাক্রিফাইস করা। তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে। জাহিদ বলছে বৃত্তাকার বস্তুর বাতাসের ঘর্ষণজনিত বাধা কম হয়। হ্যাঁ, ঘর্ষণজনিত বাধা কম হয়, সেটার কারণেই জাহিদ এই বস্তুটা বেশি দূরে যায়, বাধাটা কম হয়। ঠিক আছে, বাধা কম হওয়ার কারণেই বস্তুটা বেশি দূরে যায়। ঠিক আছে, তো যাই হোক, এই কনসেপ্টটা আমি শুধু যদি উত্তর বলে যাই, তোমরাও যদি একটা বিষয় একটু মনে রাখবে, মানসিক দক্ষতার ব্যাখ্যাটা খুব জরুরি। কারণ এই টাইপের কিন্তু নতুন প্রশ্ন হবে, না হলে তোমরা নতুন প্রশ্ন পারবে না। এই প্রশ্ন যেহেতু পুরনো প্রশ্ন, 46-এর পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তো সেই প্রশ্ন কিন্তু তোমরা উত্তর পারবে। সুতরাং উত্তরটা বড় বিষয় না, আমি তোমাদেরকে ব্যাখ্যা মানে প্রত্যাশা করব। তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না, তো বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, আর একজনে বলছে যে অনুভূমিক, মানে এই কথাটা কি, অনুভূমিক কথাটার ব্যাখ্যা জানতে চেয়েছেন। কে, নাম কি মাহফুজ? অনুভূমিক, ওই যে বলছে অনুভূমিক কে? হ্যাঁ, তন্নি 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 একটা ভালো কথা বলছে। অনুভূমিক ভাবে কি, এই কথাটা আমি একটু বুঝাই দিচ্ছি। দেখেন এখানে এই যে বলছে এখানে অনুভূমিক ভাবে, দুইটা কথা, অনুভূমিক ভাবে আর একটা বলে হচ্ছে লম্ব ভাবে। আমি একটু ছবিতে দেখাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। কথাটা হচ্ছে মানে অনুভূমিক ভাবে বলতে বোঝায় এরকম, এটা হচ্ছে অনুভূমিক। আর লম্ব ভাবে বলতে বোঝায় এইভাবে। দেখেন এই কথাটা হচ্ছে অনুভূমিক ভাবে, অনুভূমিক, অনুভূমিক, অনুভূমিক ভাবে। আর পাশের ছবিটা এইটা হচ্ছে লম্ব ভাবে। গুলি ছোড়ার পর এটা হচ্ছে লম্ব ভাবে। দেখেন কামান তো দুইটাই। তন্নি, আমি আশা করি আপনাকে আমি বুঝাতে পেরেছি, আপনি আশা করি আপনি বিষয়টাকে বুঝতে পারছেন। আবারও বলা, সেই বিষয়টা হচ্ছে গুলিটা আপনি যেভাবে ছুড়বেন, সরাসরি যাওয়াটা এটা হচ্ছে অনুভূমিক, ভূমির সমান্তরাল ভাবে যাওয়াটা হচ্ছে অনুভূমিক। আর সে যদি উপরের দিকে যায় সেটা হচ্ছে লম্ব ভাবে। দুইটা শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে অনুভূমিক ভাবে আর একটা হচ্ছে লম্ব ভাবে। তাহলে দেখেন এটা, তার মানে আপনি কামান যদি গুলি ছোড়েন, আমি যদি বাস্তবে দেখাই, তাহলে গুলি যদি এভাবে ছুরি তাহলে সামনে সোজা চলে যাবে, আর যদি উপরের দিকে ওঠে সেটাকে হচ্ছে লম্ব ভাবে বলে। অথবা যদিও ল্যাঙ্গুয়েজটা দুইভাবেই বলে, তো অনুভূমিক ভাবে বলার কারণে সোজা সামনে চলে যাবে। আমি আশা করি তন্নি আপনি বিষয়টা বুঝতে পারছেন। ঠিক আছে, আমি আশা করি তন্নি আপনি বিষয়টাকে বুঝতে পারছেন বিষয়টা। হ্যাঁ, জাহিদুল কিন্তু বলছে যে লম্ব ভাবে বললে ভূমি থেকে 90 ডিগ্রি উপরে যাবে। হ্যাঁ জাহিদ, ঠিক আছে, তোমার বিষয়টাও ঠিক আছে। জাহিদুল ওই কথাটাও বলছে যে অনুভূমিক ভাবে হলো ভূমির সাথে সমান্তরাল ভাবে। এক্স্যাক্টলি, আমি ছবিতেও তাই বিষয়টা কিন্তু দেখাইছি যে ভূমির সমান্তরাল যাওয়া হচ্ছে অনুভূমিক, আর ভূমির সাথে 90 ডিগ্রি করে যাওয়াটা হচ্ছে লম্ব ভাবে। আমি আশা করি তন্নি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখানেও জাহিদুল খুব সুন্দর করে, সে আমার থেকেও আমি বলবো যে সুন্দর করে ভালোভাবে কথাগুলো বলছে। কেমন? তো যাই হোক, আমি পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা দেখো, এই বিষয়টাও হচ্ছে, এই প্রশ্নটা একটু হয়ে যায়। বলছে নিচের প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে। এটা আসলে নতুন নতুন তোমাদেরকে সম্পর্কটা ফাইন্ড আউট করতে হবে। অনেকটা অ্যানালজি টাইপের, এটা নির্দিষ্ট কোনো নিয়ম নাই, এটা তোমাদেরকে একটু কষ্ট করে ফাইন্ড আউট করতে হবে সম্পর্কটা। তো সম্পর্ক যে বিষয়টা, এটা আমার মানে একটু এখানে মুখস্থই দেখাই। সেটা হচ্ছে এখানে এই ত্রিভুজের যে দুই বাহুর সাথে যেটা আছে, বাহুর সাথে মান দুইটাকে হচ্ছে যোগ করতে হবে। তাহলে দেখো 4 যোগ 8, আর ভূমির সাথে যে ভ্যালুটা আছে সেটা গুণ করতে হবে, তাহলে এটা 108 হয়। কথাটা হচ্ছে এই, সেটা হচ্ছে ত্রিভুজটার মধ্যে লেখছে, সম্পর্কটা এরকমের। ঠিক একইভাবে এখানে তাহলে দেখো, এখানে যেটা হচ্ছে দুই বাহুর সাথে আছে যেটা, সেই দুটাকে হচ্ছে যোগ করো, আর ভূমির যে ভ্যালু দেয়া আছে সেটা গুণ করো, তাহলে এটা 108 হয়। তাহলে এই প্রশ্নবোধক স্থানে 108 হবে। আমি আবারও বলছি, এই বিষয়টা সত্যিকার অর্থেই নতুন করে সম্পর্ক তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে।
এই বিষয়টা যে কোনো নির্দিষ্ট আগের যে বিষয়গুলো সেটার একটা নির্দিষ্ট কৌশল ছিল, বাট এইটা সৃজনশীল, এটা সৃজনশীল করে তোমাদেরকে সম্পর্কটা ফাইন্ড আউট করতে হবে। সঠিক উত্তর হবে হচ্ছে গ। তোমরা অনেকেই আমি খেয়াল করেছি তোমরা সত্যিকার অর্থেই যে মনোযোগ সহকারে দেখছো সেটা আমি স্বীকার করি। শাহাবুর, তারপরে হচ্ছে খাতুন এটা মোসাম্মদ হচ্ছে সুমাতি, হ্যাঁ সোহেল, তারপরে হচ্ছে বিপুল, কাজল, তারপর হচ্ছে মাসুদ, আতিক, হ্যাঁ ঠিক আছে, হৈমন্তী, বিউটি, তারপরে হচ্ছে শিমুল, সোহেল, হ্যাঁ ঠিক আছে। লিজা আক্তার, ঠিক আছে। আমি নামগুলো নাই বলি, নামগুলো বলতে একটু বিকৃতিও হচ্ছে, সেটা তোমাদের হয়তো কষ্টও দিতে পারে। তো যাই হোক, সবার উত্তরগুলো হয়েছে, সঠিক উত্তর হয়েছে, ঠিক আছে বিষয়টা। পরের প্রশ্নটা যাই আমরা। এখানেও দেখো এটা একদম সহজ একটা বিষয়, এগুলো নতুন করেই থাকে। বলছে নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা, একদম এরকম সহজ বিষয়গুলো থাকে। এই বিষয়গুলো কিন্তু সুনির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক কৌশল নেই, এটা যেটা হচ্ছে তোমাদেরকে সম্পর্ক দেখে এটাকে ফাইন্ড আউট করতে হবে। এখানে দেখো যেটা হচ্ছে 4টা পাখির নাম দেয়া আছে, সেটা হচ্ছে কিউ পাখি, ঈগল পাখি, ইমু পাখি, অস্ট্রিচ পাখি। তো এটা অন্য কোন চিড়িয়াখানায় আছে এটা আমার জানা নাই, বাট ঢাকা চিড়িয়াখানায় তোমরা আসলে এই 4টা মানে পাখি দেখতে পাবে। তো এই 4টা পাখির ভেতরে যে বিষয়টা হয় সেটা হয় হচ্ছে এই কিউ পাখি, ইমু পাখি, অস্ট্রিচ পাখি এরা উঠতে পারে না, ঠিক আছে। কেবলমাত্র হচ্ছে ঈগল পাখিটাই হলো উঠতে পারে। তাহলে এখানে সে জানতেই চাইছে যে ভিন্নদের থেকে আলাদা কোনটা, ঠিক আছে। তাহলে ঈগল পাখি, তার মানে কথা হচ্ছে কেবল হচ্ছে ঈগল, ইএজিএলই, ঈগল উঠতে পারে, কেবল ঈগলই হচ্ছে উঠতে পারে, অন্য আর কেউ উঠতে পারে না, বিষয়টা এরকম কিছু। তো যাই হোক, এই বিষয়গুলো নতুন থাকে, নতুন বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো তোমাদেরকে খেয়াল করতে হবে। এটার সুনির্দিষ্ট কোনো কৌশল নাই, বাট এটা তোমরা সম্পর্ক দেখবে যে মানে 3টে একরকমের হবে, একটার ভেতরে ভিন্নতা থাকবে। তো সেই ভিন্নতা, বনলতা সেনের নামটা আমরা একটু বললাম, শেষের বিষয়টা। তারপরে হচ্ছে মিলি আক্তার, নিশু, ঠিক আছে। তোমাদের অনেক নাম, আমি নামগুলো না বলি, ধন্যবাদ, ঠিক আছে। ঈগল হবে, ঈগল, ঠিক আছে। পরের প্রশ্নটা দেখো। এখানে দেখো, আমি এখানে একটা কথা শুরুতেই বলতে চাই। বলছে একজন মহিলা বলেছেন, আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। এখন এখানে বলছে তিনি আমার বয়সের বড়, আমার বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের 11/1 মহিলার বয়স কত। এই টাইপের প্রশ্নগুলো একটু বিষয় আমি শেয়ার করতে চাই। কখনোই আপনারা বিস্তারিতভাবে বুঝতে বা করতে চেষ্টা করবেন না। এই টাইপের প্রশ্ন যখন হয় তখন আপনারা ব্যাক ক্যালকুলেশন করবেন। আবারও বলা, আমাদের অনেক কিছু আগ্রহ থাকে, কিন্তু সেই আগ্রহের ভেতরে আপনাদের প্রতি অনুরোধ থাকবে কখনোই এই টাইপের অঙ্কগুলো নট বিস্তারিত। এমন কথাও আমাদের মাথার মধ্যে যেন না আসে যে এটা রিটেনে আসলে কি হবে। রিটেনের সময় আমরা রিটেনের কথা ভাববো, এই মুহূর্তে আমরা রিটেনকে নিয়ে ভাববো না। রিটেনে এই টাইপের প্রশ্নগুলো থাকে না। তো যাই হোক, এটা আমরা ব্যাক ক্যালকুলেশন করবো, বাট কথাগুলো একটু খেয়াল করতে হবে। দেখেন, আমি কথাটা কি সেটা একটু মানে সাজাই দেখাচ্ছি। এখানে একটা কথা বলছে যে স্বামীর বয়স বিয়োগ হচ্ছে স্ত্রীর বয়স। আমি প্রশ্নটাকে একটু দেখাচ্ছি। দেখেন, এখানে স্ত্রীর বয়স এইটা সমান হচ্ছে, এইখানে একটু ছোট্ট করে লিখি, শুধু সমষ্টি ভাগ হচ্ছে 11। এইটা সমান, এইটা হচ্ছে কথা। এটা আমাদেরকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। আবারও বলা, সমষ্টি বলতে আমি স্বামীর বয়স যোগ স্ত্রীর বয়স, এই দুইজনের বয়সের সমষ্টির কথা বলছি। কেমন, সেইটা হচ্ছে বলছে 11/1। এখন আমাদেরকে দেখতে হবে যে কোন শর্তটা সেটা স্যাটিসফাই করে। দেখেন, আমরা ক অপশনটা যদি চেক করি, ক অপশন, এখানে ওই কথাটা একটু খেয়াল করতে হবে। এখানে কিন্তু বলছে যে স্বামীর বয়সটা হলে এটা উল্টে দিতে হবে। তাহলে ক মহিলার বয়স, প্রশ্নে তো মহিলার বয়স কত সেটা জানতে চাইছে। তার মানে দেখেন, এখানে যে বিষয়টা হচ্ছে
যে মহিলার বয়স যদি 23 হয় তাহলে স্বামীর বয়স হবে 32। তাহলে দেখেন এখানে 32 বিয়োগ হচ্ছে 23, এইটা সমান সমান এদের সমষ্টি, অর্থাৎ 32 যোগ 23 ভাগ হচ্ছে 11। এটা হচ্ছে না, আপনারা দেখেন এটা হচ্ছে না, কিন্তু এটা সমান হইতে হবে, যেখানে হবে সেইটাই সঠিক উত্তর হবে। এটা হচ্ছে না, ক তাহলে হবে না উত্তর। খ অপশনটা দেখেন, খ কি বুঝাইছে। খ হলো মহিলার বয়স যদি 34 হয় তাহলে স্বামীর বয়স হবে 43 বিয়োগ হচ্ছে 34। একই ঘটনা দেখেন, 43 বিয়োগ হচ্ছে 34 ভাগ হচ্ছে 11। এটাও নট ইকুয়াল, নট ইকুয়াল যেহেতু, তাহলে মহিলার বয়স 34 হবে না। পরেরটা দেখেন, গ অপশনটা দেখেন, গ অপশন, মহিলার বয়স যদি 45 হয় তাহলে স্বামীর বয়স হবে হচ্ছে 54 বিয়োগ হবে হচ্ছে 45 ইকুয়াল টু হচ্ছে দেখেন 54 যোগ হচ্ছে 45 ভাগ হচ্ছে 11। হ্যাঁ দেখেন এইটা হচ্ছে 54 থেকে যদি 45 বিয়োগ করেন তাহলে থাকে হচ্ছে 9, আর এটাও দেখেন 99 কে 11 দিয়ে ভাগ করলে 9 হচ্ছে, তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 45। মানে আবারও বলা, এই জিনিসটা বোঝাটা খুব জরুরি, এই কাজটা করবেন। আমি আবারও বলছি, এই টাইপের প্রশ্নগুলো আপনারা কখনোই বিস্তারিত কায়দায় বোঝার জন্য চেষ্টা করবেন না, কেমন, এইটা এই কায়দায় বুঝতে চেষ্টা করবেন, তো এইটা সময় বাঁচবে, কথাটা এরকম কিছু, ঠিক আছে। হ্যাঁ, আপনারা অনেকেই উত্তর দিয়েছেন। শেষের একটা নাম আমি বলি, রানী খাতুন। রানী খাতুন, আপনার উত্তরটা সঠিক হয়েছে, অন্যদেরও অনেকদের হয়েছে, আমি একটা নাম বললাম, সবার নাম নাই বললাম। হ্যাঁ, মাসুদ রানা একদম ব্রেকআপ সহ উত্তর দিয়েছো, এটা তোমাকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই করে করছো, ঠিক আছে বিষয়টা। বিজয় রাজ বলছে খুব সুন্দর করে বোঝান। আসলে তোমরা বিভিন্ন জনে কমেন্ট করলে যখন প্রশংসার কমেন্ট করো তখন সেইটা চোখে বাজে বেশি, তাই না? তখন চোখের সমস্যা থাকে না, সবাই সবার প্রশংসাটাকে ভালো করে। তো যাই হোক, আমি অন্য নামগুলো বলতে চাই, বলতে পারলে আমার কাছে একটু ভালোই লাগতো। ঠিক আছে, আমি পরের প্রশ্নে যাই, ঠিক আছে, পরের প্রশ্নে যাই। হ্যাঁ, পরের প্রশ্ন, নেক্সট। এই প্রশ্নটা একটু দেখো, এই প্রশ্নটাও বিষয়টা খুবই, বলছে একটি সভায় 15 জন লোক রয়েছে, তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে, মোট কতটি করমর্দন হবে? এটা আসলে মূলত আমরা এখানে মানসিক দক্ষতায় দেখিয়েছি। এই প্রশ্নটা মূলত হচ্ছে সমাবেশের প্রশ্ন। আমরা যখন সমাবেশের ক্লাস নিব তখন এই বিষয়টাকে বিস্তারিত একদম করে দেখবো, কেমন। সুমন বলছে স্যার লাইভ লেখা থাকবে কারণে দেখা যায় না প্রশ্ন। দেখো তো কেন প্রশ্ন দেখা যায় না বলছে এরকমের। সুমন, আমরা তো চেষ্টা করছি, অন্যরা তো দেখতে পাচ্ছে, এখন তোমার নেটের হয়তো প্রবলেম হতে পারে, সেটার জন্য হয়তো তুমি দেখতে পাচ্ছ না। সুমন, তুমি হয়তো লাইভ পরে দরকার বোধে একটু ভিডিওটা দেখো ভাই। তোমরা সবাই ভালোভাবে দেখতে পারছো, বুঝতে পারছো, এই কথাটা শুনলেই আমার কাছে খুব ভালো লাগবে বা ভালো লাগে, ঠিক আছে। তো যাই হোক, এখানে হৈমন্তী আপনার উত্তরটা সঠিক হয়েছে। শাহাবুর, আপনার উত্তরটা একটু হয়তো ভুল হয়েছে। সোহেলের উত্তরটাও সঠিক হয়েছে। যাই হোক, আমরা একটু বিজয়া রাজ আপনার উত্তরটাও সঠিক হয়েছে। দেখেন, আমি আবারও বলছি, যখন যেই কথাটা হচ্ছে বিস্তারিত বোঝানো হবে, আমি এখানে শুধু আজকে একটা কথাই বলতে চাই, যে যখন কখনো দল বা কমিটির কথা জানতে চাইবে প্রশ্নে, তখন সেটাকে সমাবেশ করা হয়। শুধু এতটুকুই কথা বলি। দেখেন, যদি বলা হয় দল অবলিক হচ্ছে কমিটি, তখন সেটা হচ্ছে সমাবেশ। এই কথাটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এটার ইংরেজি হচ্ছে কম্বিনেশন। হ্যাঁ, কম্বিনেশন। তো যে বিষয়টা হচ্ছে, আমরা যতজন লোক নিই, অর্থাৎ এনসিআর যতজন টোটাল থাকে, আমি এখানে সংক্ষিপ্তই শেখাই, কারণ এটা টানা 2 ঘন্টার একটা ক্লাস। তো 2 ঘন্টার ক্লাসে বিস্তারিত বোঝানো হয়। শুধু এতটুকু মনে রাখেন যে যখন কোনো একটা দল, যেমন একটা সভা শেষে যখন করমর্দন করতে যাবেন, যখন হ্যান্ডশেক করতে যাবেন, তখন যেটা হচ্ছে যে 2 জনের সমন্বয়ে একটা দল গঠন করতে হবে, যার কারণে এটা একটা সমাবেশ। টোটাল যতজন থাকে সেইটা, ওই সমাবেশের ইংরেজি হচ্ছে কম্বিনেশন। সেইটা লিখে সেটার মাথার কাছে বাঁ পাশে লিখতে হয়। তাহলে দেখেন, এখানে বলছে হচ্ছে 15 জন, তাহলে 15 সি, আর
যতজনকে মানে নিয়ে দল গঠন করবেন সেটা সি এর ডান পাশে পায়ের কাছে লিখতে হয়, তাহলে আমাকে একটা হ্যান্ডশেক করতে হলে হচ্ছে 2 জন লাগবে। তো এটার একটা সংক্ষিপ্ত কৌশল আমি আপনাদেরকে শেখাই, এটার একটা বেসিক সূত্র আছে, সেটা আমি ক্লাসে আপনাদেরকে বুঝাই দিব, বাট এই মুহূর্তে সংক্ষিপ্ত যে কৌশল সেইটাই শেখাবো। সেটা কি, এটা ইকুয়াল টু, আপনারা মনে রাখবেন পায়ের কাছে যেটা লেখা থাকবে, নিচে যেটা লেখা থাকবে সেটা যত থাকবে সেটা ততবার লিখতে হবে। শিমুল কিন্তু আমার আগে ব্রেকআপ দিয়ে রাখছে, আমি যেই জিনিসটা বোঝাতে চাই সেই জিনিসটা দেখাইছে। শিমুল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাট অন্যরা যারা পারি না তারাও বিষয়টা একটু ক্লিয়ার করি। সেটা হলো, তাহলে এটা এক কম করে করে 2 বার লিখতে হবে, তাহলে 15 ইন্টু হচ্ছে 14, আর নিচে যেটা যত থাকবে সেটা থেকে এক কম করে করে 1 পর্যন্ত যাইতে হবে। আবারও বলা, আমরা যখন ক্লাস হয় তখন বিস্তারিত সূত্র আকারে শেখাই, এখানে শুধু এই বিষয়টাই শেখালাম যে এই সংক্ষিপ্ত কৌশলটা। যদি এটা 3 থাকতো তাহলে 15, 14, 13 লিখতাম, যদি 4 হতো তাহলে 15, 14, 13, 12 পর্যন্ত লিখতাম, আর নিচে যেটা থাকবে সেটা থেকে তত কম করে। তাহলে এখানে কত হয় দেখেন, এখানে হয় হচ্ছে 15 ইন্টু 7, 7 15 হচ্ছে 105, আর সঠিক উত্তর হবে হচ্ছে 105। আমি অনেকেই 105 উত্তর দিতে দেখেছি। মিলি আক্তার, হ্যাঁ আপনারটাও ঠিক আছে। জান্নাতুল, আপনার উত্তরটাও ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে খ, হবে দ্বিতীয়টা হবে। হ্যাঁ ঠিক আছে, খ হবে। হ্যাঁ, আপনারা কেউ কেউ একটু উত্তর কিন্তু ভুল হয়েছে, আমি আশা করি আমার এটা দেখার পরে সবার এই বিষয়টা মানে সঠিক হয়েছে বলে আমি আশা করি। ঠিক আছে, ঠিক আছে, এটাও ডান। এখানে দেখেন যে বিষয়টা হচ্ছে অ্যানালজি টাইপের বিষয়টা হচ্ছে, যেখানে এখানে সম্পর্কটা একটু খেয়াল করতে হবে। সম্পর্কটা হচ্ছে এখানে কোন কালি নিব, এখানে দেখেন চিলড্রেন পেডিট্রিশিয়ান, ঠিক আছে, সেটা হচ্ছে চিলড্রেন হচ্ছে শিশু, আর এটা হচ্ছে শিশু রোগ বিশেষজ্ঞ। সম্পর্কটাকে একটু খেয়াল করেন, আমার কথা হচ্ছে শিশু, আর এটা হচ্ছে শিশু রোগ বিশেষজ্ঞ। হ্যাঁ, শিশু রোগ বিশেষজ্ঞ। তাহলে এখানে দেখেন শিশু আর হচ্ছে শিশু রোগ বিশেষজ্ঞ। তাহলে আমাদের ভেতরে দেখেন অ্যাডাল্ট অর্থোপেডিস্ট, অ্যাডাল্টের সাথে অর্থোপেডিস্টের কোনো সম্পর্ক নাই। কিডনি নেফ্রোলজিস্ট, এটা কিন্তু কিডনি যে বিশেষজ্ঞ থাকে তাকে নেফ্রোলজিস্ট বলা হয়, এইটা ঠিক আছে বিষয়টা। তারপর স্কিনের যে বিশেষজ্ঞ তাকে ডার্মাটোলজিস্ট বলা হয়। এখানে ফিমেল হচ্ছে মহিলা, আর এটা হচ্ছে গাইনোকোলজিস্ট। তাহলে দেখেন এখানে ব্যক্তি নিয়ে কথা, ব্যক্তি, হ্যাঁ ব্যক্তি নিয়ে কথা, যেহেতু ব্যক্তি নিয়ে কথা সেহেতু সঠিক উত্তর হবে হচ্ছে ফিমেল আর হচ্ছে গাইনোকোলজিস্ট। আবারও বলা, শিশু যেমন ব্যক্তি, হ্যাঁ আপনারা, আমি নাম না বলি, সমস্ত পার্টিসিপেন্টই হচ্ছে সঠিক উত্তর দিয়েছেন। আপনারা যেটা হচ্ছে গ উত্তর দিয়েছেন, অর্থাৎ ফিমেল আর হচ্ছে গাইনোকোলজিস্ট। যাই হোক, এটা সবাই আমরা বিষয়টা বুঝতে পারছি। তো খুবই সহজ বিষয়টা, মানে এখানে একটাই তফাৎ, ভিন্নগুলো কেন হলো না সেটা হচ্ছে ব্যক্তির জন্য। আবারও বলা, ব্যক্তির জন্য। ঠিক আছে, আমি একটু কয়েকজনকে একটু কিন্তু ভুল উত্তর দিতে আমি দেখছি, তারা আমি আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আবারও বলা, এখানে ব্যক্তি নিয়ে কথা, শিশু যেমন একজন ব্যক্তি সেরকমের ফিমেলও একটা পার্সন, মানুষ নিয়ে কথা। ঠিক আছে, আর ভিন্নগুলো কিন্তু হয় না বিষয়টা। ঠিক আছে, তো যাই হোক, সবার উত্তরটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি আশা করি বিষয়টা বুঝতে পারছেন। হ্যাঁ, এখানকার বিষয়টা একটু দেখেন, এখানে যে বিষয়টা হচ্ছে বলছে নিচের চিত্রটি কোনটি সিরিজ সম্পূর্ণ করে। এটা একটা বিষয় আপনারা খেয়াল করেন, আমি একটা চিত্র দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এই একটা চতুর্ভুজ আছে, একটা থেকেই আমি বুঝাই, সেটা এরকমের আছে, এইটাই হচ্ছে 4টা ঘর আছে, দুইটা আছে, এরকম বিষয়টা। এইটার চিত্রটার সাথে যদি মিলান, তাহলে এখানে দেখেন 2টা শেডেড আছে, একটা পরপর আছে, প্রথম চিত্রটায় তাই আছে, দ্বিতীয়টায় 1 ঘর সরে গেছে, 1 ঘর সরে এরকম আসছে, এরকম চিত্রটা হচ্ছে এই ঘরটায়, এখানে সম্পূর্ণ থাকা এরকম বোঝাচ্ছে। এটা এখানে নামছে, এটা ফাঁকা, এটা একটা ঘর সরে গেছে। তৃতীয় চিত্রটা দেখেন, এখানে 2টার পরিবর্তে 3টে আসছে, একই ঘটনা, প্রথম ঘর, তৃতীয় ঘর, আর হচ্ছে গিয়ে ষষ্ঠ ঘরে আছে, একটা পরে পরে আছে। এটা 1 ঘর সরে গেছে, সরে গেলে দেখেন এটা এখানে আসছে, এরকম হয়ে গেছে।
তাহলে এবার চতুর্থর বিষয়টা, চতুর্থটায় অবভিয়াসলি 4টা হইতে হবে। প্রথম কথা হচ্ছে 4টা হইতে হবে, যেহেতু দুইটা দুইটা ছিল, তিনটে তিনটে ছিল, এবার 4টা 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 হইলে দেখেন এখানে থাকবে একটা বাদ দিয়ে, আবার এখানে থাকবে, আবার একটা বাদ দিয়ে হচ্ছে এখানে থাকবে, আবার একটা বাদ দিয়ে এখানে থাকবে। এটা সঠিক উত্তর তাহলে কোথায় আছে দেখেন? হ্যাঁ, সঠিক উত্তর তাহলে প্রথমটায় আছে, ক তে আছে। সোহেল, হ্যাঁ সোহেল ঠিক আছে, সোহেল, মিলি আক্তার ঠিক আছে, আয়েশা খাতুন ঠিক আছে। আমি আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আবারও বলা, এখানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে, সেলিম, সেলিম তুমি ডি বলছো, ডি না কিন্তু এটা হবে হচ্ছে প্রথমটা হবে, ঠিক আছে, প্রথমটা হবে। বিজয় রাজ, বিজয় রাজ তুমিও ঘ বলছো, না এটা কিন্তু প্রথমটা হবে। আমি আবারও বলছি, তোমাদের যে বিষয়টা হচ্ছে এই বিষয়টা কিন্তু একটু খেয়াল করতে হবে। আবারও বলা, কেউ কেউ ঘ বলছো, কিন্তু তোমরা এই ছবিটা, আমি আবারও বলা মূলত এই ছবিটা একটু খেয়াল করো, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি আবারও বলছি যে একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজটাই হচ্ছে এই যে অনুভূমিকভাবে দুইটা রেখা আছে, আবার লম্বভাবে দুইটা রেখা আছে, কথাটা এরকমের। তো সেখানে দেখো একটা ঘর বাদ বাদ দিয়ে দিয়ে আছে, ঠিক আছে বিষয়টা। রুবেল, রুবেল হোসেন বলছে বুঝি নাই। রুবেল তুমি বিষয়টা একটু খেয়াল করো, অন্যরা সঠিক উত্তর করছে। আবারও আমি বলছি, এখানে ধরো কথার কথা একটা চতুর্ভুজ আছে, তাতে এখানে যদি তুমি ঘরগুলোকে মার্কিং করো, তাহলে দেখো এখানে প্রথমটায় আছে, তৃতীয়টায় আছে, দ্বিতীয়টায় হলো সে এক ঘর সরে আসছে। এক ঘর যদি সরে আসে তাহলে দ্বিতীয় আবার চতুর্থতে আছে। এটা ছিল দুইটা দুইটা করে, এখানে আসছে 3টা করে, প্রথমে আছে, তৃতীয়তে আছে, আর ষষ্ঠতে আছে। এক ঘর সরে গেছে দেখো, তাহলে দ্বিতীয়তে আসছে, তারপরে চতুর্থতে আসছে, তারপরে ষষ্ঠতে আসছে। তো একইভাবে প্রথম দুইটায় যেমন দুইটা ছিল, দ্বিতীয় দুইটায় 3টা করে ছিল, তাহলে চতুর্থ তৃতীয় যে দুইটা থাকবে সেটা 4টা করে থাকবে, শ্যাডেডটা 4টা করে থাকবে। তো 4টা করে থাকবে, সেটা হচ্ছে একটা ঘর ফাঁকা ফাঁকা, অর্থাৎ প্রথমটায়, দ্বিতীয়টায়, আবার হচ্ছে পঞ্চমটায়, আর হচ্ছে সপ্তমটায় থাকবে, কথাটা এরকম কিছু। আশা করি হ্যাঁ বুঝতে পারছো। রুবেল, রুবেল তুমিও বলছো বুঝতে পারছি, ঠিক আছে বুঝতে পারছি। আলামিন, আলামিন বলছো আবার বুঝিয়ে দেন। হ্যাঁ আলামিন, আমি কিন্তু আবার বুঝিয়ে দিয়েছি। আবারও বলা, এখানে প্রথম দুইটায় দুইটা দুইটা শ্যাডেড আছে, পরের দুইটায় 3টে 3টে আছে, এখানে একটা আছে ফাঁকা এক ঘর, এটা একটা ঘর সরে নিচে আসছে। দেখো আবারও বলা, আলামিন আর রুবেল দেখো এক ঘর সরে আসছে, তাহলে এই যে দেখো প্রথমটা এখানে নামছে, এইটা এখান থেকে সরে গেছে, ঠিক এইটাও এক ঘর সরে গেছে। কিন্তু তফাৎ হচ্ছে প্রথম জোড়ায় 2টা, দ্বিতীয় জোড়ায় 3টা, তাহলে তৃতীয় জোড়ায় 4টা হবে। যেমন পরেরটা যদি হতো, তাহলে পরেরটা দেখো, পরেরটা যদিও চায় নাই, যদি থাকতো তাহলে এরকম হইতো, এই ঘরে আসতো, এইটা এখানে আসতো, এইটা বাদ দিয়ে এটা এখানে আসতো, এইটা এখানে আসতো, চতুর্থ জোড়াটা হতো এরকমের। দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা? যদিও এখানকার বিষয়টা ওইটা চায় নাই, শুধু প্রথমটা চাইছে, কিন্তু যদি তৃতীয় জোড়া হইতো তাহলে এরকম হইতো, এরকম হইতো, এক ঘর বাদে বাদে, প্রথমটায় 2টা, পরেরটায় 3টা, পরেরটায় তাহলে 4টা হবে, এবং এক ঘর বাদে বাদে বিষয়টা এরকম কিছু, ঠিক আছে। শুভ বিশ্বাস, শুভ বিশ্বাস আবারও বলা, তোমরা 3জনে বলছো বুঝি নাই, আমি আবারও বিষয়টাকে একটু বলছি। প্রথমটায় হচ্ছে 2টা প্রথম জোড়ায়, দ্বিতীয় জোড়ায় হচ্ছে 3টা শ্যাডেড এরিয়া, তাহলে চতুর্থ জোড়ায় 4টা শ্যাডেড এরিয়া হবে, এটা ফার্স্ট। আর যে বিষয়টা হলো, এখানে যেটা হলো এক ঘর পর পর আছে, পরে এক ঘর সরে আসছে, এটাও এক ঘর পরে পরে আছে, কিন্তু এক ঘর সরে গেছে, তাহলে পরেরটা 4টা হবে, সেটা তো প্রথমটায় থাকবে, তৃতীয়টায় থাকবে, বিষয়টা এরকম কিছু। হ্যাঁ এবার ঠিক আছে, এবার বুঝতে পারছি বলে তোমরা লিখছো সবাই, আমি আশা করি বিষয়টা বুঝতে পারছো। একটু করতে হবে। খায়রুল, খায়রুল বলছে নেক্সট স্যার, ঠিক আছে, ওকে, আমিও আসলে নেক্সট যেতে চাই, ঠিক আছে, নেক্সট। এখানে দেখো একটা বানানের কথা বলছে, বানানটা দেখো, বিষয়টা ভেরি ভেরি সিম্পল, মানে সঠিক বানান কোনটি? এটা হচ্ছে কনসানসিয়াস, এটা হবে ঘ হবে। এটাও একটু আসলে কোনো বিধি নাই, এটার বিধি হচ্ছে মানে মুখস্থ করা, প্র্যাকটিস করা। ন্যায়বান বা বিবেকবান বলে, তাই না? ন্যায়বান, ন্যায়বান অথবা হচ্ছে বিবেকবান, হ্যাঁ বিবেকবান। এটা আসলে মুখস্থ বিদ্যা, তোমাদেরকে মুখস্থ করে করেই প্র্যাকটিস করতে হবে। আমিও আমার ছাত্র জীবনে চাকরি পাওয়ার জন্য বিষয়গুলোকে একটু কঠিন করে করেই করতাম। তো যাই হোক, তারপরও তোমরা এই বিষয়টাকে সবাই উত্তর করছো এবং জি স্যার বুঝতে পারছো বলছো। আমি আবারও বলছি, এটা আসলে প্র্যাকটিস, একদম মুখস্থ বিদ্যা,
এটা মানে আমার থেকে শেখার কিছু নাই। আমিও ছাত্র জীবনে আমার কাছে প্রত্যাশা থাকতো যে কোনো একটা কৌশল, তোমরা বলতো কিছু মুখস্থ করতে হবে, তো তোমাদেরকেও বিগত পরীক্ষা টরীক্ষায় আসছে এরকম কিছু মুখস্থ তোমাদেরকে করতে হবে, এটা মুখস্থ করলেই তোমরা ভালো করতে পারবে বলে আমি আশা করি। ঠিক আছে, তো ঠিক আছে, পরেরটা দেখি। এখানে দেখো বিষয়টা, এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে বলছে একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যার অনুপাত হচ্ছে 3:2। এখানে একটা কথা বলছে যে মহিলার সংখ্যা 25 জন হলে পুরুষের সংখ্যা কত। যাই হোক, এখানে একটা বিষয় সেটা হচ্ছে জানা রাশির সাপেক্ষে আমি এখানে একটা কথা বলতে চাই, যে সেটা হলো আমরা এই আনুপাতিক সংখ্যাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসার জন্য সেটা হচ্ছে যে আমরা একটা উভয়ের সাথে এক্স দ্বারা গুণ করি, আর কোনো অজানা রাশিকে হচ্ছে জানা রাশির সাপেক্ষে নির্ণয় করতে হয়। তাহলে একটা বিষয় এখানে বলছে মহিলার সংখ্যা 25 জন আর এখানে আনুপাতিক সংখ্যা আছে 2, তাহলে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা এইভাবে ভাবি, সেটা হলো পুরুষ হবে হচ্ছে 3x আর মহিলা হবে হচ্ছে এটা 2x হবে। কেমন? এখন দেখো প্রশ্ন অনুসারে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আমাদের ধরা প্রশ্নে দেওয়াটা সমান লিখতে হয়। তাহলে এখানে প্রশ্ন অনুসারে যেই বিষয়টা হবে 2x এইটা সমান সমান হচ্ছে 25। দেখো এই অঙ্কটা আমি করতে চাই না, এখান থেকে x এর মান বের করে 3 সাথে গুণ করে দিতে হবে, তার মানে সঠিক উত্তর এখানে নাই। সঠিক উত্তর এই জন্যই নাই কারণ 2 দ্বারা যেই সংখ্যাটা থাকবে সেটা 2 দ্বারা বিভাজ্য হতে হবে, না হলে অঙ্কটা সঠিক উত্তর হবে না। আমি আবারও কথাটা বলছি, এটা একটা ফ্র্যাকশনের উত্তর আসবে। এখন যেভাবে আছে এভাবে করলে এটা 37.25 হবে, সরি 37.5 হবে, কিন্তু পুরুষের সংখ্যা কোনো লোকের সংখ্যা তো ফ্র্যাকশন হতে পারে না, সুতরাং এখানে কোনো সঠিক উত্তর নাই। আমি আবারও বুঝাইতে পারছি কিনা, এখানে কোনো সঠিক উত্তর নাই, এই প্রশ্নটা হচ্ছে ভুল আছে। ঠিক আছে, এটার কোনো সঠিক উত্তর নাই, এই উত্তরটা ভুল আছে। এখানে যেমন ধরো x এর মান হবে হচ্ছে 25 ভাগ হচ্ছে 2, তার মানে 12.5, তাহলে পুরুষ হবে হচ্ছে 3 ইন্টু হচ্ছে 12.5, তার মানে এটা 37.5 হবে। তো লোকের সংখ্যা তো কোনো ফ্র্যাকশন হইতে পারে না, সুতরাং এটার কোনো সঠিক উত্তর নাই। ঠিক আছে, 37.5 কোথাও কোনো নাই। এখন কাছাকাছি এরকম প্রশ্ন কিছু ভুল থাকে, ভুল প্রশ্ন যখন থাকে তখন সেটা তোমরা উত্তর করবে না, অসুবিধার কিছু নেই, তবে নিশ্চিত হয়ে উত্তর করবে না, তাতে অসুবিধার কিছু নাই। এই নাম্বারটা বাদে পরীক্ষা হবে। এটা আমাদের মাঝে মানে বিসিএস এ প্রত্যেকবারই কিছু কিছু ভুল থাকে, তো সেই ক্ষেত্রে এটা মানে সঠিক হবে না, বিষয়টা এরকম কিছু। তো যাই হোক, আমি আশা করি বুঝতে পারছি বিষয়টা, মানে এটা সঠিক কোনো উত্তর নাই, ভুল আছে, এটা এরকম টাইপের নিশ্চিত হলে তোমরা উত্তর করবে না, এটা হলো কথা। কেমন? পরেরটা একটু দেখো, পরের বিষয়টা যেটা হচ্ছে ইউবিকিউসাস শব্দের সমর্থক শব্দ কোনটি। ঠিক আছে, সমর্থক শব্দ জানতে চাইছে। কেমন? এখানে যেটা হচ্ছে ইউবিকিউসাস শব্দের, এটাও তোমাদের মুখস্থ থাকতে হবে, সেটা হচ্ছে এটা সর্বত্র, একদম মানে বিস্তারিত, তাই না? তাহলে ওয়াইড স্প্রেড, ভিন্নগুলো আমরা স্কার্সো, অ্যাবান্ডেন্ট, লিমিটেড, এটা হচ্ছে স্কার্সো শব্দের অর্থ হচ্ছে দুর্লভ, তাই না? লিমিটেড শব্দের অর্থ হচ্ছে সীমিত, এগুলো হচ্ছে না, সমর্থক শব্দ চাইছে, তার মানে এটা বিস্তারিত, সর্বব্যাপী। ইউবিকিউসাস শব্দের অর্থ হচ্ছে যে সর্বত্র বিদ্যমান, তাহলে সর্বত্র বিস্তারিত এটা, তাই না? তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে গ। এই বিষয়টাও আসলে কোনো টেকনিক নাই, মুখস্থ বিদ্যা, আমরাও কিছু কিছু শব্দ এরকমের মুখস্থ করছি, আমি আশা করি তোমরাও বিষয়গুলোকে মুখস্থ করবে, এটার কোনো টেকনিকের কিছু নাই, মুখস্থর বিষয়, এটা মুখস্থ থাকতে হবে কিছু কিছু শব্দের সাথে তোমরা ভোকাবুলারি বাড়িয়ে পরীক্ষার জন্য। তো এটা সংক্ষিপ্ত যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে পরীক্ষায় আসছে এরকম কিছু প্রশ্নগুলোই তোমরা দেখবে, তাহলে ভালো করতে পারবে বলে আমি আশা করি। ঠিক আছে, এখানে দেখো একটা বিষয়, এই প্রশ্নটা একটু ভুল আছে, বলছে 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হচ্ছে 15, তাহলে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত? একটা কথা মনে রাখতে হবে, ধারাবাহিক সংখ্যার একটা বেসিক কথা মনে রাখতে হবে, সেটা হলো ধারাবাহিক সংখ্যার গড় এইটা সমান সমান হচ্ছে মধ্যপদ। এই বেসিক কথাটা একটু মনে রাখতে হবে। আবারও বলা, ধারাবাহিক যদি সংখ্যা থাকে সেই ধারাবাহিক সংখ্যাগুলোর গড় হবে হচ্ছে মধ্যপদ। ঠিক আছে, ধারাবাহিক আশরাফুল ইসলাম একটা কথা বলছে যে স্যার ভুল কি ইচ্ছা করে হয়? সে আশরাফুল,
জানি না কেন এইটা ভুল থাকে, এইটা সঠিক উত্তরটা আমি মানে বুঝতে পারি না বিষয়টা। ঠিক আছে, শুভ বিশ্বাস বলছে সময় কেমনে গেল 1 ঘন্টা প্রায়। হ্যাঁ, আমরা শেষ করে দিব, দ্রুততা সহিতই করে দিব। এটা আমি অন দা রেকর্ড যেহেতু ক্লাস, সেই জন্য বলিন, এটা আমাদের বাংলাদেশেরই দুর্ভাগ্য। এখন এটা স্বেচ্ছায় করে না ভুলে করে এটা আমি জানি না। ঠিক আছে আশরাফুল, তো যাই হোক আমাদেরকে মেনে নিতে হবে বিষয়টা এরকম কিছু। তো যাই হোক দেখো এখানে মধ্যপদ, তাহলে দেখো গড়, যেহেতু গড় বলছে এটা তাহলে মধ্যপদ, যেহেতু 5টা বলছে তাহলে তার পরেরটা 16 হবে, তার পরেরটা 17 হবে। এই পাশেরটাও যদি দেখতে চাও তাহলে তার আগেরটা 14 হবে, তার আগেরটা 13 হবে। বাট আমাকে যেটা বের করতে বলছে সবচেয়ে বড়টা কত। সঠিক উত্তর হবে হচ্ছে 17। দেখো সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত, বড় হবে হচ্ছে 17। এইটাও ভুল আছে। ঠিক আছে, এইটাও ভুল আছে। এখন এটা কি বুঝাতে চেয়েছে জানি না। সঠিক উত্তর মানে 17 হবে। ঠিক আছে, তো যাই হোক এরকম ছিল। তোমরা এটা নিশ্চিত যখন হবে তখন তোমাদের উত্তর করার প্রয়োজন নাই। বিষয়টা এরকম কিছু, উত্তর না হলেও হবে। ঠিক আছে, সঠিক উত্তর হবে হচ্ছে 17। হ্যাঁ, তোমরা অনেকেই 17 লিখেছো, আবার অনেকে 18 লিখেছো। তো যাই হোক 18 হবে না। তো এই ক্ষেত্রে কাছাকাছি তোমরা দাগাতে পারো, কিন্তু ভুল প্রশ্ন না দাগালেও অসুবিধার কিছু নেই, বরঞ্চ এইটাই বেস্ট। আমরা যারা পিএসসি কর্তৃপক্ষ তারাও এই ভুল প্রশ্নগুলোর মানে বাদেই ভিন্ন পরীক্ষার ভেতরে মূল্যায়ন করে। ঠিক আছে, তো ওকে এটাও ডান, এটা আমরা বুঝতে পারছি আশা করি। তো যাই হোক এটা সম্পর্কে কি বলা, আপনারা হচ্ছে 47 বিসিএস যে বিষয়টা সম্পর্কে একটু বলা। আমরা আসলে এই প্রশ্নগুলো সলিউশন করতে যেটা হয়, আমরা একটু ধারণা নেওয়ার জন্য এই ক্লাসগুলো নিয়ে দিব, কিন্তু যখন আমরা 6টা টপিক্সের কথা বলছি, এই 6টা টপিক সম্পর্কে আমরা এক একটা টপিক ধরে ধরে যখন বিস্তারিত পড়াবো তখন এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে তোমাদের খুব সহজ হবে। তো যেই বিষয়টা হলো, আমরা 47 বিসিএস এর পরীক্ষা যেহেতু শীঘ্র হচ্ছে না, সেহেতু 100 ডেজের একটা ব্যাচ আমরা নিচ্ছি, বিদ্যাবাড়ি থেকে নিচ্ছে। তো এখানে তোমরা সার্ভিসের সাথে কথা বলে আমি মানে আশা করব একটা কথা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে যে তুমি একা একা 2.5 ঘন্টা পড়ে যতটুকু পারবে সেটা যখন ক্লাস করবে তখন সেটা খুব সহজ হয়ে যাবে। তো আমরা এই 100 ডেজের যে ব্যাচ, এই ব্যাচটাই হচ্ছে মানে কি বলা যায়, খুব সহজে আমরা মানে পুরো সিলেবাসটাকে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। রুবাইল ইসলাম সোহাগ বলছে স্যার 18 উত্তর দিলে কি কেটে দিবে? না, কেটে দিবে না, কিন্তু তুমি ভুল থাকলে না করাটাই ভালো। তুমি উত্তর না করলে করাটাই ভালো। এটা তুমি ভুল যদি থাকে তাহলে সেটা উত্তর করলে তুমি কোনো বেনিফিটেড হবে না। ঠিক আছে, আবার উত্তর না করাটাও কি হবে না, তবে উত্তর না দেওয়াটাই ভালো। বিষয়টা এরকম, কেটে দিবে না। ঠিক আছে, তো যাই হোক আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের সাথে আপনাদের কাছে এরকম মনে হতে পারে যে আমি হয়তো বিদ্যাবাড়িতে ক্লাস নেই তাই হয়তো বলছি। আমি আমার ছাত্র জীবনেও এরকম কিছু অলসতা আমার মধ্যে কাজ করতো, তোমাদের মধ্যেও এই কাজটা না করে আমি আশা করব আমার থেকেও ভালো কিছু করো। সেই জন্য তোমরা আর একদিনও নষ্ট না করে এই 100 ডেজের বেজ তোমরা ভর্তি হয়ে, এটা মানে খুবই সাজেশন আকারে উপস্থাপন করে করা হয়। তোমরা যদি সঠিকভাবে লেগে থাকো তাহলে 100 দিনের ভেতরে ফুল সিলেবাসটা শেষ করা যাবে। কেমন? তো আমি সবার কমেন্টগুলো পড়তে পারি নাই, সবার হচ্ছে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আমি তোমাদের মানে খুব ভালো লাগতো যে সবার নামগুলো যদি আমি পড়তে পারতাম। তো যাই হোক, আমি সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এটা হচ্ছে 48 তোমরা 48এও হচ্ছে ফাউন্ডেশন টু অ্যাডভান্স 48-এর অনেক সময় রয়েছে। তো এইটাও যে বিষয়টা হচ্ছে যে তোমরা যারা অনেকের এখন হয়তো অনার্স শেষ হয়নি, তোমরা তারা 48-এর জন্য করবে, 48-এর জন্য ভর্তি হবে। এটা প্রচুর সময় আছে। আমরা এটা একদম বেসিক থেকে এটাকে আস্তে আস্তে করে করে দীর্ঘ সময় নিয়ে করে করব। তো এটা তোমরা আমাদের সার্ভিসের সাথে কথা বলে করে 48-এও ভর্তি হবে বলে অনুরোধ থাকলো। আর যে বিষয়টা হচ্ছে, এটা এই নাম্বারটা তোমরা 24 ঘন্টা মানে খোলা পাবে, 24 ঘন্টায় তোমরা কথা বলতে পারবে যে কোনো তথ্যের জন্য। তো যে বিষয়টা হচ্ছে তোমরা এই নাম্বারের সাথে কথা বলে 47-এ যারা 100 ডিজের ভর্তি হতে চাও তারা 100 ডিজের ভর্তি হবে। আর যাদের এখন পর্যন্ত শেষ হয় নাই, অনার্স শেষ হয়নি তা বা করা হয়নি, তারা 48-এ ভর্তি হবে। তাদের পর্যাপ্ত সময় থাকবে। যাই হোক, তন্নি বলছে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম আলহামদুলিল্লাহ। আমি আশা করি তন্নির কণ্ঠ ধরেই এই কথাটা একটু বলতে চাই যে তোমরা আমাদের ক্লাসে যখন বিস্তারিত পড়ানো হবে তখন যে বিষয়টা হচ্ছে একদম পুরো বিষয় শিখতে পারবে, বাহিরে কোনো কিছু দেখার প্রয়োজন হবে না বলে আমি আশা করি ইনশাল্লাহ। তো
ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।